আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ন্যারেশন চেঞ্জ সম্পর্কে। ন্যারেশন শব্দের অর্থ বর্ণনা, এবং এর সোর্স যদি দেখতে যাই আমরা, যে হোয়ার ইজ দ্য ওয়ার্ড ন্যারেশন ডেরাইভ ফ্রম, তাহলে আমরা বলতে পারবো দ্য ওয়ার্ড ন্যারেশন ডেরাইভ ফ্রম ল্যাটিন ওয়ার্ড ন্যারেশিও। এই ন্যারেশিও শব্দটার অর্থ হচ্ছে টেলিং, বলা। তাহলে এই ন্যারেশিও শব্দটা একটি ল্যাটিন শব্দ, সেই শব্দ থেকে ন্যারেশন শব্দটা এসেছে। এবং আরেকটা শব্দ রয়েছে, সেই শব্দটা হচ্ছে ন্যানেয়ার, যার অর্থ টু টেল অর টু সে। এখানে দুটো ভিন্ন ধর্মী শব্দ দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে ন্যারেশিও আর একটা হচ্ছে ন্যানিয়ার। ন্যারেশিও যে শব্দটা রয়েছে ওই শব্দটা নাউন সমজাতীয়, এবং এই ন্যানিয়ারটা হচ্ছে ভার্ব। ঠিক একইভাবে যদি আমরা এটাকে ইংলিশ পয়েন্ট অফ ভিউ থেকে বর্ণনা করি বা ব্যাখ্যা দিই, তাহলে পাবো যে ন্যারেশন শব্দটা ইংরেজি শব্দ ন্যারেট বলে যে ভার্বটা রয়েছে সেই ভার্ব থেকে উৎপত্তি হয়েছে। এবং ন্যারেট কথাটার অর্থ হচ্ছে বর্ণনা করা, এবং তারই নাউন ফর্মটা হচ্ছে ন্যারেশন, বর্ণনা। তাহলে বুঝতে পারছি ন্যারেশন শব্দটার মাধ্যমে যে এই শব্দের মাধ্যমে কোনো কিছু বর্ণনা করা হবে, কোনো কিছু বলা হবে। তাহলে ডেফিনেশনটা কি হবে? হোয়াট উইল বি দ্য ডেফিনেশন অফ ন্যারেশন? Narration is the way we report that someone else said or thought. তাহলে ন্যারেশন বলতে এখানে মানে গ্রামাটিক্যাল ন্যারেশন বলতে বোঝা যাচ্ছে যে কোনো কথা কেউ বলে রেখেছে, সেই কথাগুলোকেই আমি বলছি, মানে একজন বলেছে, ওর বলা কথাগুলো আরেকজন নিজের মতো করে বলছে। তাহলে সেই জিনিসটা হচ্ছে ন্যারেশন। ক্লাসিফিকেশন অফ ন্যারেশন। ন্যারেশন কত প্রকারের? ন্যারেশন দুই প্রকার। আমরা বইয়ে ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ পড়েছি হয়তো। এই ন্যারেশন কিন্তু দুই প্রকারের আমরা আগে থেকেই জানি, যে ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। এই ডাইরেক্ট ন্যারেশনকে আবার বলা হয় ডাইরেক্ট স্পিচ, এবং ইনডাইরেক্ট ন্যারেশনকে বলা হয় ইনডাইরেক্ট স্পিচ। তাহলে ন্যারেশন দুই প্রকারের পেয়ে গেলাম। এবার কথা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন বা ডাইরেক্ট স্পিচ কোনটা, এবং ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন কোনটা। যখন কোনো একজন স্পিকার, কোনো একজন বক্তা কোনো কথা বলবেন, এবং সেই কথাগুলোকেই যদি তিনি বা অন্য কেউ হুবহু নকল করে বলে, উইদাউট চেঞ্জিং এনিথিং, যদি হুবহু নকল করে বলে, যা বলেছিল তাই বলা হয়, তাহলে সেটা হবে ডাইরেক্ট স্পিচ। মানে মূল কথা হলো, যখন কোনো একজন বক্তা কোনো কথা বলেন, সেই কথাগুলো হচ্ছে ডাইরেক্ট স্পিচ, এবং সেই কথাগুলোকে যখন কোনো শ্রোতা, যে শুনলো, যখন কোনো শ্রোতা তার নিজের মতো করে ব্যক্ত করেন, তখন সেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচ। যেমন আমরা বলতে পারি যে, ধরে নাও একটা সবার পরিচিত সেন্টেন্স দিয়ে বলছি, নেতাজি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সেড গিভ মি ব্লাড, আই উইল গিভ ইউ ফ্রিডম। এই যে কথাটা, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব, এই কথাটা বলেছিলেন কে? এটা নেতাজি বলেছেন। এবার আমরা শ্রোতারা বা যে কেউ ওই কথাগুলোকে, অর্থাৎ যে কথাগুলো নেতাজি বলেছিলেন, সেই কথাগুলোকে আমরা আমাদের মতো করে পরিবর্তন করে বলবো। নেতাজি বলেছিলেন যে আমরা যদি তাকে রক্ত দিতাম তাহলে তিনি আমাদেরকে স্বাধীনতা দিতেন। তাহলে এই যে এখানে বলা হলো আমরা যদি তাকে রক্ত দিতাম তাহলে তিনি আমাদের স্বাধীনতা দিতেন, এই কথাগুলো কি নেতাজি বলেছিলেন? এই কথাগুলো কিন্তু নেতাজি বলেননি। তাহলে একজন বক্তা যে সমস্ত কথাগুলো বলেছিলেন, সেই কথাগুলোকে হুবহু নকল করে বলাটাই হচ্ছে ডাইরেক্ট স্পিচ, এবং সেই কথাগুলোকে নিজের মতো করে ব্যক্ত করাটাকে বলা হচ্ছে, বা পরিবর্তিত করে ব্যক্ত করে বলাটাকে হচ্ছে ইনডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট ন্যারেশন। এবার এই পার্টস অফ ন্যারেশন যদি বলি, যে ন্যারেশনের মধ্যে অংশ কতগুলো থাকে। সাধারণত ন্যারেশনের মধ্যে আমরা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ নামক দুটো পার্ট খুঁজে পাই। একটাকে বলা হচ্ছে রিপোর্টিং ভার্ব, আর একটা রিপোর্টেড স্পিচ। তাহলে রিপোর্টিং ভার্ব কোনটা এবং রিপোর্টেড স্পিচ কোনটা? প্রথমে চলে আসি আমরা রিপোর্টেড স্পিচ কোনটা সেই দিকে। রিপোর্টেড স্পিচ হচ্ছে কি, যে কারো কোনো বলা কথা, অর্থাৎ কেউ যে কথাগুলো বলে রেখেছেন, অলরেডি বলা হয়ে গেছে,
সেই কথাগুলো হচ্ছে রিপোর্টেড স্পিচ, মানে অলরেডি রিপোর্টেড। আর রিপোর্টিং ভার্ব হচ্ছে যে সেই কথাগুলোকে যে ব্যক্ত করছেন, বলছেন, ওই বলার জন্য যে সমস্ত ভার্বগুলোর হেল্প নেওয়া হচ্ছে বা যে ভার্বগুলো প্রয়োগ করা হচ্ছে সেগুলো হচ্ছে রিপোর্টিং ভার্ব। অর্থাৎ রিপোর্টিং ভার্বের মাধ্যমে বোঝা যাবে যে রিপোর্টেড স্পিচটা কখন বলা হচ্ছে, কিভাবে বলা হচ্ছে। তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ চিনব কিভাবে? রিপোর্টেড স্পিচ ইনভার্টেড কমার ভেতরে থাকে এবং রিপোর্টিং ভার্ব ইনভার্টেড কমার বাইরে থাকে। মনে রাখার জন্য বলছি যে ভার্ব কথার অর্থ হচ্ছে ক্রিয়া বা কাজ। আমরা যখন কোনো কাজ কাম করি তখন সেই সমস্ত কাজ কামগুলো আমাদের শরীরের অভ্যন্তরে করি না, আমরা বাইরে করি। এবং যখন কোনো কথা বলি সেই সমস্ত কথাগুলো আমাদের মানে ভেতর থেকে বেরিয়ে আসে। তাহলে আমরা যদি ভেবে নিই যে আমাদের শরীরের যে চাম রয়েছে সেটা ইনভার্টেড কমা, তাহলে আমরা এই সাপেক্ষে বুঝতে পারবো যে কথাগুলো কোথায় থাকছে, ইনভার্টেড কমার ভেতরে, এবং যে সমস্ত কাজগুলো করছি সেগুলো কোথায় করছি, সেই কাজগুলো হচ্ছে বাইরে। তাহলে বুঝতে পারছি যে ইনভার্টেড কমার ভেতরে থাকে রিপোর্টেড স্পিচ এবং ইনভার্টেড কমার বাইরে থাকে রিপোর্টিং ভার্ব। কেউ ইনভাইটিং কমা বলবে না এটাকে আবার। তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচটাকে কিভাবে সংযুক্ত করতে হয়, অর্থাৎ কানেক্টর কি কি ইউজ করতে হয়। আমরা যখন ডাইরেক্ট ন্যারেশন থেকে বা ডাইরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে যাব, তখন কিন্তু রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে একসঙ্গে জুড়ে দিতে হয়। তাহলে রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে একসঙ্গে জুড়ে দেওয়ার জন্য বা কানেক্ট করার জন্য সেখানে যে কমা এবং ইনভার্টেড কমা থাকে সেই কমা এবং ইনভার্টেড কমাটাকে তুলে দিতে হয়। তাহলে কমা এবং ইনভার্টেড কমা দ্বারা রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টেড স্পিচকে সেপারেট করা থাকছে। এই সেপারেশনটাকে আমরা কি করব, তুলে দেব। কিভাবে তুলবো এবারে আমি চলে আসছি, বলছি একদিক থেকে। যে প্রথমে আমরাকে কি করতে হবে, এই যে এখানে লিখে রেখেছি আমি হাউ টু চেঞ্জ SLPTS লেখা আছে এখানে। হাউ টু চেঞ্জ মানে হাউ টু চেঞ্জ আ ডাইরেক্ট ন্যারেশন ইনটু অ্যান ইনডাইরেক্ট ন্যারেশন। একটা ডাইরেক্ট ন্যারেশনকে বা ডাইরেক্ট স্পিচকে কিভাবে ইনডাইরেক্ট ন্যারেশন বা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে সেটা কিন্তু লিখেছি। এবার SLPTS মানে কি স্যার? এই SLPTSটা আমি আমার সুবিধার্থে লিখেছি যাতে করে বুঝতে সুবিধা হয় সবার। যে প্রথমে যখন আমরা চেঞ্জ করব, এই চেঞ্জ করার সময় কি কি করব। তাহলে কি বললাম আমি একটু আগে বললাম SLPTS। এই জিনিসটা অবশ্যই সবাই মনে রাখবে, সবার কাজে লাগবে, খুব সুন্দরভাবে মনে রাখবে। কিন্তু এস ফর কি, প্রথমে আমরা দেখব সেন্টেন্স, তারপরে লিঙ্কার, তারপরে প্রোনাউন, তারপরে টেন্স, তারপরে সিচুয়েশন বা ইভেন্টের কাজ করব। কেমন করে আমি একটা এক্সাম্পলের মাধ্যমে বোঝাচ্ছি এবার বাকি সমস্ত কিছু। হি সেড I am going to school. তাহলে SLPTSটা কোথায় দেখবো আমরা? SLPTS সবসময় আমরা খেয়াল রাখবো রিপোর্টেড স্পিচের দিকে। তাহলে S ফর সেন্টেন্স আইডেন্টিফিকেশন। তাহলে কি করব, এট ফার্স্ট উইল আইডেন্টিফাই দ্য সেন্টেন্স। এখানে যে সেন্টেন্সটা রয়েছে অর্থাৎ রিপোর্টেড স্পিচের মধ্যে যে সেন্টেন্সটা রয়েছে সেই সেন্টেন্সটা 5 ধরনের হতে পারে। অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, সবগুলোই হতে পারে, যে কোনো একটা হতে পারে। তাহলে এই যে এইখানে রয়েছে এটা সেন্টেন্সটা কোন সেন্টেন্স, প্রথমে আমরা বুঝছি যে এখানে দেখতে পাচ্ছি অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। তাহলে সেন্টেন্স আইডেন্টিফাই করতে হবে, এটা প্রথম পয়েন্ট। এবার সেন্টেন্সের পরে লিঙ্কার ইউজ। যখন রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ বা অবজেক্টিভ বা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকে তখন আমাদেরকে লিঙ্কার ইউজ করতে হয় দ্যাট। তাহলে কমা এবং ইনভার্টেড কমা তুলে দিয়ে এই রিপোর্টিং ভার্বকে রিপোর্টেড স্পিচের সঙ্গে সংযুক্ত করার জন্য একটা কানেক্টর ইউজ করব, অর্থাৎ একটা আমরা লিঙ্কার ইউজ করব। সেটা কি হবে, দ্যাট। কখন দ্যাট ইউজ করব, যখন রিপোর্টেড স্পিচে অ্যাসার্টিভ সেন্টেন্স বা অবজেক্টিভ সেন্টেন্স বা এক্সক্লেমেটরি সেন্টেন্স থাকবে তখন। তাহলে দুটো বাদ রাখলাম, একটা হচ্ছে
ইন্টারোগেটিভ আর একটা হচ্ছে ইম্পারেটিভ। ইন্টারোগেটিভ যদি থাকে তাহলে এটা কিন্তু অন্যরকম হবে। কি হয় বলে দিচ্ছি এখনই। যদি এই ইন্টারোগেটিভ সেন্টেন্সটা ডব্লিউএস টাইপ হয় তাহলে এখানে ডব্লিউএস ওয়ার্ডটা বসে যাবে ইনভার্টেড কমা সরিয়ে দিয়ে, কমা ইনভার্টেড কমা সরিয়ে। এবং যদি এসনো টাইপ হয় তাহলে ইফ বা ওয়েদার বসাতে হয়। এটা আসছি পরে আমি। তাহলে অ্যাসার্টিভ থাকলে কি করতে হয়, কমা এবং ইনভার্টেড কমাকে রিমুভ করে আমাদের লিঙ্কার দ্যাট বসাতে হয়। তাহলে এখানে আমরা দ্যাট লিখব। আচ্ছা, নেক্সট হচ্ছে প্রোনাউন চেঞ্জ। মানে রিপোর্টেড স্পিচের মধ্যে যতগুলো প্রোনাউন থাকবে সেই সমস্ত প্রোনাউন গুলোকে আমাদের চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। প্রোনাউন গুলো কিভাবে চেঞ্জ করব? প্রোনাউন চেঞ্জের সিস্টেমটা শুধু একটু শিখে রাখো। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আচ্ছা, আপাতত ধরলাম যে এইভাবে সেন্টেন্সের একটা স্ট্রাকচার থাকে। তাহলে যখন দেখবো আমরা যে রিপোর্টেড স্পিচ, এই যে এটা আছে রিপোর্টেড স্পিচ, রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন রয়েছে বা সেকেন্ড পারসন রয়েছে বা থার্ড পারসন রয়েছে। আচ্ছা, তাহলে প্রোনাউনকে পারসনের ভিত্তিতে তিন ভাগে ভাগ করা হয়, সেটাও জানা হয়ে গেল। ফার্স্ট পার্সোনাল প্রোনাউন, সেকেন্ড পার্সোনাল প্রোনাউন, থার্ড পার্সোনাল প্রোনাউন। এবার ফার্স্ট পারসন যদি থাকে, এখানে কোনো প্রোনাউন থাকে, ফার্স্ট পারসনটা কি হবে? রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট, সেই সাবজেক্টটাকে বোঝাবে। যদি সেকেন্ড পারসন থাকে তাহলে সেকেন্ড পারসনটা বোঝাবে অবজেক্টকে, থার্ড পারসন কাউকে বোঝাবে না। তাহলে আমরা প্রোনাউন চেঞ্জ করব। প্রোনাউন কতগুলো আছে এখানে আমরা দেখতে পাচ্ছি, একটা মাত্র প্রোনাউন রয়েছে, ফার্স্ট পারসন। তাহলে ফার্স্ট পারসন যদি থাকে তো সাবজেক্টকে বোঝাবে। তাহলে হি সেড আই এম গোয়িং টু স্কুল, সে বলল আমি স্কুলে যাচ্ছি। তাহলে আমি কথাটা কে বলেছে? যদি আমাদের বুঝতে অসুবিধাও হয় তবুও আমরা দেখতে পাচ্ছি যে ফার্স্ট পারসন রয়েছে, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টে যে আছে সে। তাহলে এই আইটাকে, আইটা হচ্ছে হি। এবার চেঞ্জ কিভাবে করব এটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি। রিপোর্টিং ভার্বে সাবজেক্ট ভার্ব অবজেক্ট হিসেবে থাকে। রিপোর্টিং ভার্ব অনেক সময় অবজেক্ট নাও থাকতে পারে, এবং কমা ইনভার্টেড কমা দিয়ে তারপরে আবার দেখতে পাই সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকতে পারে বা অক্সিলারি দিয়ে শুরু হতে পারে। যেভাবে থাক না কেন, আমি জাস্ট একটু লিখেছি একটা স্ট্রাকচার। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচের মধ্যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যে কোনো জায়গায় থাকতে পারে এলোমেলো হয়ে। ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে বোঝাবে, সেকেন্ড পারসন থাকলে সাধারণত অবজেক্টকে বোঝাবে, থার্ড পারসন কাউকে বোঝাবে না। এটা একটা জেনারেল মানে ধারণা আর কি আমাদের। এবার চলে আসি আমরা পরিবর্তন কিভাবে করবো এখানে। তাহলে প্রোনাউন চেঞ্জ এটা কি হবে? আইটা হি হবে, হিকে বোঝাচ্ছে। এবার টি ফর টেন্স। তাহলে টেন্স চেঞ্জ করব কখন? টেন্স চেঞ্জ সাধারণত দুটো সময়ে হয় না। যখন রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে অথবা ফিউচার টেন্সে থাকে, তখন রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয় না। তাহলে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয় না। এটা মনে থাকবে আশা করি। স্যার তাহলে পরিবর্তনটা হয় কখন? পরিবর্তন কখন হয়? রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকে, রিপোর্টিং ভার্ব যখন পাস্ট টেন্সে থাকে তখন রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয়। তাহলে আমরা এই দুটো যদি মনে নাও রাখি, একটা মনে রাখলেই তো হবে যে পাস্ট টেন্স থাকলে চেঞ্জ হবে, বাকিগুলো চেঞ্জ হবে না। যখন এটা বলছি আরেকটা জিনিস বলে নেওয়াই ভালো, যে রিপোর্টেড স্পিচ রয়েছে, রিপোর্টেড স্পিচের মধ্যে বর্ণিত তত্ত্ব অর্থাৎ যে সেন্টেন্সটা থাকবে সেই সেন্টেন্সটা যদি কোনো ইউনিভার্সাল জিনিসকে বোঝায়, ইউনিভার্সাল ফ্যাক্ট বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা সায়েন্টিফিক ট্রুথ, সায়েন্টিফিক ট্রুথ, এগুলোকে যদি বোঝায় তাহলে তোমার রিপোর্টিং ভার্ব যেই টেন্সেই থাক না কেন, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, পাস্ট টেন্স যাই থাক না কেন, রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না। স্যার কেন হবে না? কারণ হলো যে ইউনিভার্সাল ফ্যাক্ট বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা সায়েন্টিফিক ট্রুথ সর্বদা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই লেখা হয়।
হ্যাঁ, তাহলে কিছু কিছু ক্ষেত্র রয়েছে যেগুলো আমরা ব্যতিক্রম করে নিজের মতো করে লিখতে পারি, কিন্তু যখন দেখবো যে ইউনিভার্সাল ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা সায়েন্টিফিক ট্রুথ, তখন কিন্তু আমরা জেনারেলি সেখানকার কোনো টেন্স পরিবর্তন করব না, কারণ ওগুলো প্রেজেন্টে থাকে, প্রেজেন্টেই থেকে যাবে। আরেকবার বলছি জায়গাটা, তাহলে রিপোর্টেড স্পিচে ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য যদি কোনো ঘটনা হয়, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অর্থাৎ নিয়মিত ঘটা মানে অভ্যাসগত ঘটনা যদি থাকে, অথবা বৈজ্ঞানিক সত্য কোনো যদি জিনিস থাকে যে ওটা সর্বদা সত্যই হয়, তাহলে কি করবো আমরা, সেইগুলোকে যে টেন্সে আছে সেই টেন্সে রেখে দেবো, টেন্স চেঞ্জ করতে যাব না। টেন্সটা চেঞ্জ কখন করবো সেটাতে চলে আসি। এবার আমি বললাম যে রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকলে কিন্তু চেঞ্জ হয়। তাহলে রিপোর্টিং ভার্বটা কোন টেন্স আছে বলো তো কেউ? ভার্ব টু মানে এটা পাস্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে, তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে। এবার টেন্সটা পরিবর্তন কিভাবে হবে সেই জিনিসটাও আমি এখন বলছি, একটুখানি দেখে নাও। তাহলে টেন্স পরিবর্তনের নিয়মটা কি? অনেকগুলো আছে, আমি একদিক থেকে বলছি। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয়। কিভাবে হয়? প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডেফিনিট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে। এবার ফিউচার যখন থাকবে তখন কি হবে? ফিউচার গুলো সবগুলো পাস্ট হবে, মানে হচ্ছে মডাল ভার্ব গুলো পাস্ট হয়ে যাবে। যেমন শ্যাল থাকলে শুড, ক্যান, কুড, মে, মাইট, এইভাবে পরিবর্তিত হতে থাকবে। কিন্তু এতগুলো পরিবর্তন হয়তো বা মনে থাকবে কিনা জানি না, তো টেন্স চেঞ্জের সংক্ষিপ্ত নিয়মটা আমি বলে দিচ্ছি, অত ভেজাল না করে। টেন্স কিভাবে চেঞ্জ করবে? ভার্ব ওয়ান থাকলে ভার্ব টু, ভার্ব টু থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি, এবং মডাল ওয়ান অথবা টু যদি থাকে তাহলে মডাল টু। এটাই যদি মনে রাখি তাহলে সমস্ত কিছু হয়ে যাবে, আমাদের আর কিছু মনে রাখার প্রয়োজন পড়বে না। তো চলো এবার আমরা আরেকটা জিনিস বাকি রেখেছি, এটা তো 4 নাম্বার হয়ে গেছে, 5 নাম্বার হয়ে গেছে, 6 নাম্বার, সরি 5 নাম্বার, সিচুয়েশন চেঞ্জ। এই সিচুয়েশন চেঞ্জ বা ইভেন্ট চেঞ্জ থাকে। কোনগুলো স্যার সিচুয়েশন চেঞ্জ বা ইভেন্ট চেঞ্জ? আমরা অবশ্যই পড়েছি যে নাও থাকলে কি হয়, নাও থাকলে দেন হয়, দিস থাকলে দ্যাট হয়, টুডে থাকলে দ্যাট ডে হয়, ইয়েস্টারডে থাকলে দা প্রিভিয়াস ডে, টুমোরো থাকলে দা নেক্সট ডে, আচ্ছা এগো থাকলে বিফোর, হিয়ার থাকলে দেয়ার, হেন্স থাকলে দেন্স, হিদার থাকলে দিদার, এরকম দিস থাকলে দ্যাট, অনেকগুলো আছে, লেখা আছে। তাহলে এইগুলো সিচুয়েশন চেঞ্জ বা ইভেন্ট চেঞ্জের মধ্যেই পড়ে। তো চলো আমরা আপাতত এই এসএলপিটিএস অর্থাৎ 5টা জিনিস শিখলাম। এই 5টা জিনিসকে ঠিকঠাক ভাবে যদি মনে রাখতে পারো তাহলে তোমার কিন্তু ন্যারেশন চেঞ্জ ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। যদি তোমার ন্যারেশন চেঞ্জ ভুল হয় তাহলে তোমাকে বুঝতে হবে তুমি এসএলপিটিএস বুঝোনি। যদি বুঝে থাকো তাহলে 100% সঠিক অ্যান্সার হবে। অ্যান্সার ভুল হলে বুঝে নেবা যে তোমার এখনো এই জিনিসটা বুঝতে অসুবিধা আছে। তাহলে প্রথম হচ্ছে সেন্টেন্স আইডেন্টিফাই করব, সেন্টেন্স আইডেন্টিফাই করলাম, তারপরে কি করতে হয়, লিঙ্ক আর কি বসাতে হয় সেটাকে লিখে নিলাম বা মনে রাখলাম, তারপরে প্রোনাউন চেঞ্জ, তারপরে টেন্স চেঞ্জ, তারপরে সিচুয়েশন চেঞ্জ। তো চলো আমি একদিক থেকে বলছি, দেখি কি হচ্ছে অ্যান্সার। আচ্ছা এবার সম্পূর্ণটাকে লিখবো কিভাবে স্যার, এটা যদি একটু বুঝিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো। এটা লেখার নিয়মটা হচ্ছে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, লিঙ্কার, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তারপরে আর কিছু থাকলে লিখবি। এবার অনেকেই বলবে যে স্যার এত বড় ফর্মুলা মনে থাকবে না। বড় কেন, ছোটই তো। কি লেখা আছে দেখো তো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এইদিকেও সাবজেক্ট ভার্ব আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট কি দ্বারা যুক্ত করা আছে? লিঙ্কার দ্বারা। তো চলো সাবজেক্ট ভার্ব অবজেক্ট, যদি অবজেক্ট না থাকে স্যার তাহলে লিখবো না, যেটা নাই সেটা লিখবো না। চলো তাহলে সাবজেক্ট লিখলাম হি সেড। দেখো অ্যাসার্টিভের ক্ষেত্রে যখন রিপোর্টেড স্পিচ অ্যাসার্টিভ সেন্টেন্সে থাকবে তখন সেড, সে, টেল এগুলো বসে যাবে, কিন্তু যখন এর সঙ্গে টু থাকবে তখন চেঞ্জ হবে। যদি সে টু থাকে, সে টু থাকে তাহলে কি হবে? সে টু থাকলে টেল হবে, সেজ টু থাকলে টেলস হবে, সেড টু থাকলে টোল্ড হবে। তাহলে এখন তো টু নেই, সুতরাং যা আছে বসে নিলাম। তাহলে হি সেড, এবার তোমরা বললে যে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি করতে হয়, অ্যাসার্টিভের ধরুন দ্যাট বসাতে হয়, দ্যাট লিখলাম। আচ্ছা আইটাকে হি, তাহলে এখানে কি হবে, এখন আমাদের হি লিখতে হবে।
চলো তারপরে এখানে ভার্ব যতগুলোই থাক না কেন আমরা খেয়াল রাখবো যে প্রথম ভার্বটা চেঞ্জ করবো। চলো তাহলে প্রথমটা যদি চেঞ্জ করি, কেন চেঞ্জ করবো স্যার এটা তো আগে বলেন। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে যদি থাকে, আমরা বললাম পাস্ট টেন্সে যদি থাকে তাহলে কিন্তু রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস হয়, এটা বললাম। যদি কারো টেন্স চিনতে অসুবিধা হয় তাহলে ভার্ব 1 থাকলে ভার্ব 2 করবে। তাহলে প্রথমটা ভার্ব 1 আছে না, তাহলে এর ভার্ব 2 কি হবে? ওয়াজ বা ওয়্যার, তো হি এর পরে বসে ওয়াজ, তারপরে গোয়িং টু স্কুল, ফুল স্টপ। অ্যান্সার হয়ে গেল হি সেড দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল। এবার আমি বেশ কয়েকটা প্র্যাকটিস করাবো এসএলপিডিএস এর উপর নির্ভর করে, তোমরা দেখো কয়েকটা, তারপরে তোমাদেরকে আমি হোম টাস্ক দিব। শুধু আপাতত অ্যাসার্টিভ গুলো দেখাবো, তারপরে আমি ইন্টারোগেটিভে যাব। নাম্বার 1, রেখা said to me, I am your চলো আই এম ইয়োর ফ্রেন্ড লিখি নাকি লিখবো? ফ্রেন্ড লিখার কারণ আছে এখানে একটা, বলছি দেখো। তাহলে এসএলপিটিএস, চলো এস সেন্টেন্স কি অ্যাসার্টিভ, তাহলে অ্যাসার্টিভ থাকলে লিঙ্কার কি হবে? দ্যাট। অ্যাসার্টিভ সেড টু থাকলে কি হবে? টোল্ড। তাহলে এদিক থেকে লিখতে লিখতে চলেই যাই আমরা। তাহলে রেখা টোল্ড মি, কমা ইনভার্টেড কমা রিমুভ করার জন্য কি করতে হয়? দ্যাট ইউজ করতে হয়। তারপরে প্রোনাউন আছে, কটা প্রোনাউন আছে? এখানে একটা, এখানে একটা, দুটো প্রোনাউন আছে। চলো প্রোনাউন কি ফর প্রোনাউন, তো প্রোনাউন চেঞ্জ করে ফেলি। সাবজেক্ট আই, ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টে যে আছে তাকে বোঝায়। তাহলে আই বলতে কাকে বোঝানো হয়েছে দেখো, রেখা সেড টু মি, রেখা আমাকে বললো আই এম ইয়োর ফ্রেন্ড, আমি তোমার ফ্রেন্ড, বান্ধবী, বন্ধু নয়। আচ্ছা, তাহলে আমি বলেছে, আমি কথাটা কে বলেছে? রেখা বলেছে। আমি কথাটা বলেছে রেখা। তাহলে রেখা যেহেতু মেয়ে মানুষ, তাই এখানে কি করতে হবে? সি, সি। আচ্ছা, এবার আরেকটা আছে ইয়োর ফ্রেন্ড, ইয়োর সেকেন্ড পারসন, তোমার। তাহলে সেকেন্ড পারসন থাকলে অবজেক্টিভ যে আছে তাকে বোঝায়। তাহলে তোমার এবার কাকে বোঝাচ্ছে? আমাকে বোঝাচ্ছে, মানে তোমার বন্ধু বা তোমার বান্ধবী, মানে এবার কি বলতে হবে? আমার বান্ধবী। তাহলে এখানে কি হবে? মাই ফ্রেন্ড হবে। ইয়োরটা চেঞ্জ হয়ে আসবে কিসে? মাই হয়ে যাবে। তো চলো তার আগে টেন্স আছে, টেন্সটা চেঞ্জ করে ফেলি। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, তার টেন্স চেঞ্জ হবে। তাহলে ভার্ব 1 থাকলে ভার্ব 2, তাহলে আমি যার আছে, আমি যার থাকলে ওয়াজ ওয়্যার, তাহলে আমি যার, এগুলো প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ ওয়্যার। তাহলে সি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ওয়াজ হবে। তাহলে সি ওয়াজ মাই ফ্রেন্ড। অ্যান্সার হয়ে গেল। নেক্সট আরেকটা লিখছি, একটু ভারী দিচ্ছি। দীপেন had said I have not done my duty. দেখি তোমরা কি বলছো এটা। আবার ওই এসএলপিটিএস, মানে এসএলপিটিএসটা তোমার হচ্ছে মূল হাতিয়ার, ওটা ছেড়ে দিলে তুমি ভুল করে দিবে, কোথায় বুঝতে পারবে না। তাহলে সেন্টেন্সটা কি আছে? অ্যাসার্টিভ আছে। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে কমা ইনভার্টেড কমা রিমুভ করে দ্যাট বসাতে হয়। প্রোনাউন চেঞ্জ করতে গিয়ে ফার্স্ট পারসন যদি থাকে তাহলে সাবজেক্টে যে আছে তাকে বোঝায়। আচ্ছা, তারপরে এটাও তো ফার্স্ট পারসনকে বোঝাচ্ছে, পজেসিভ ফর্মে আছে, তাহলে এটা কাকে বোঝাচ্ছে? দীপেন। মাই ডিউটি মানে আমার, মানে দীপেনের, তার ডিউটি হবে ওটা। আচ্ছা, এবার চলি, আমি একটা জিনিস বলছি না, দেখি তোমরা কি বলছো সেটাই দেখো। তাহলে লিখতে লিখতে যাই একদিক থেকে, দীপেন হ্যাজ সেইড। আচ্ছা, কি হবে? দ্যাট। কেন? অ্যাসার্টিভ সেন্টেন্স আছে। তারপরে আইটাকে দীপেনকে বোঝাচ্ছে, মানে ছেলে মানুষ আছে, হি। আচ্ছা, তারপরে কি লিখবো বলো?
এখানে হ্যাড হবে না, কেন হবে না? হ্যাজ হবে বললে ঠিক বলেছো তুমি। এই যে এইখানে দেখো হ্যাজ সেড আছে, এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং টেন্স তো প্রেজেন্ট, প্রেজেন্ট থাকলে কিন্তু মানে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না। তাহলে এখানে রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে কি করব আমরা? এখানে টেন্সটা সেম রাখবো। তাহলে স্যার হ্যাভ বসে দেন না, কারণ হচ্ছে হ্যাজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে হ্যাভ বসে না, কি বসে? হ্যাজ বসে। তাহলে হ্যাজ নট ডান মাই বলেছে কে? দীপেন বলেছে, তাহলে হিজ ডিউটি। বাস অ্যান্সার হয়ে গেল। এই জায়গাটা খেয়াল করবে, অনেকে কিন্তু এখানে হ্যাড লিখে দিতে হয়, হ্যাড হবে না ওখানে, এটা প্রেজেন্ট টেন্স, তাই ওখানে হ্যাড হচ্ছে না। নেক্সট আরেকটু ডিফিকাল্টে যাই, আস্তে আস্তে ডিফিকাল্টের দিকে। হি সেড টু মি I did not, মানে did not লিখে দিলাম, যা did not do it. Once again, we should apply the same rules. কি রুলস আছে? ওই যে স্যার এসএলপিটিএস সেন্টেন্স কি? অ্যাসার্টিভ, অ্যাসার্টিভ থাকলে কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে কি হয়? দ্যাট হয়। আচ্ছা, সেড টু থাকলে টোল্ড হয়। তারপরে প্রোনাউন ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে বোঝায়, তাই তো? আচ্ছা, টেন্স চেঞ্জের নিয়ম, টেন্স চেঞ্জের নিয়ম কি আছে? পাস্ট ইনডিফিনিট, সরি মানে পাস্ট টেন্স যদি থাকে সেটা যে কোনো পাস্ট হতে পারে। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে যদি থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হয় কিভাবে? ভার্ব অন থাকলে ভার্ব টু থাকলে হ্যাড প্লাস ভার্ব থ্রি, অথবা অন্যরকম করে প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। তো চলো যেদিকে যাবে সেদিক দিয়ে বুঝো, সমস্যা নাই। অ্যান্সার হি সেড টু থেকে টোল্ড হয়, তাহলে হি টোল্ড মি দ্যাট হি, কেন হি লিখলেন স্যার? কারণ ফার্স্ট পারসন থাকলে সাবজেক্টকে বোঝায়। তাহলে সে আমাকে বললো আই ডিড নট ডু ইট, আমি এটা করিনি। আমি কথাটা কে বলেছে? সে বলেছে, সুতরাং এই আমি দ্বারা তাকে বোঝানো হয়েছে। কি লিখলাম? সাবজেক্টিভ ফর্মে আছে, সাবজেক্টিভ ফর্ম লিখলাম। যদি অবজেক্টিভ ফর্মে থাকতো তাহলে অবজেক্টিভ ফর্মে লিখতে হতো, যদি পজেসিভ ফর্মে থাকে তাহলে পজেসিভ ফর্মে লিখতে হবে। এখন সাবজেক্ট আছে, সাবজেক্টিভ ফর্মে লিখলাম হি। আচ্ছা, তাহলে আমরা লিখে নিয়েছি, এবার টেন্স চেঞ্জে যাবো। টেন্স চেঞ্জে গিয়ে কি করবো? পাস্ট টেন্স আছে, তাহলে টেন্স চেঞ্জ হবে, কি হবে? এবার পাস্ট টেন্সে দেখো, খেয়াল করো, এখানে ডিড নট ডু পাস্ট ইনডিফিনিট বা পাস্ট আছে, ভার্ব টু আছে, তাহলে ভার্ব টু থাকলে কি হয়? হ্যাড প্লাস মেন ভার্বের 3 নাম্বার ফর্ম। তাহলে হি হ্যাড, যেহেতু নেগেটিভ আছে নট লাগিয়ে দেবো, তাহলে হি হ্যাড নট ডান ইট। আরেকবার বলছি, জায়গাটা হয়তো বুঝতে অসুবিধা হয়েছে নাকি? দেখো এখানে স্যার হ্যাড নট কোথা থেকে আসলো? এখানে ডিড নট আছে, অর্থাৎ এই যে ডিড শব্দটা আছে, ডিড নট ডু, এই টোটালটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। স্যার পাস্ট ইনডিফিনিট আছে বুঝলাম, হ্যাড কোথা থেকে আসলো? পাস্ট ইনডিফিনিট যদি থাকে পাস্ট পারফেক্ট করতে হয়, পাস্ট পারফেক্টে হ্যাভ ভার্ব অর্থাৎ হ্যাড থাকে, তাই হ্যাড দিলাম, নট আছে বলে নট দিলাম, মানে এটা হচ্ছে নেগেটিভ ভার্ব। তাহলে ডিড নট ডু, এই ডিড নট ডু যদি আমরা অন্যভাবে ধরি যে স্যার ডিড পাস্ট ফর্মে আছে, ভার্বের 2 নাম্বার ফর্ম, আমরা তো এইভাবেও লিখতে পারি, ভার্ব টু যদি থাকে তাহলে হ্যাড প্লাস ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভার্ব থ্রি দিয়েছি। যেহেতু ডিড নট আছে তাই হ্যাড নট করলাম, মানে ভার্ব হ্যাড প্লাস ভার্ব থ্রি করলাম, কিন্তু নেগেটিভ আছে, নেগেটিভটা রেখে দিলাম। বুঝা গেল? আচ্ছা, এবার আরেকটু অন্যদিকে যাই। সি উইল সে মাই মাদার ইজ ইল। চলো লিখি, এবার তোমরা অ্যাপ্লাই করো রুলস। তাহলে সাবজেক্ট কি রয়েছে? সি, ভার্ব হচ্ছে উইল সে, কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট, তাহলে সি উইল সে দ্যাট মাই মাদার, আমার মা। এই আমার মা কথাটা কে বলেছে? এই যে একটু আগে বললাম ফার্স্ট পারসন যদি থাকে তাহলে ফার্স্ট পারসনটা সাবজেক্টকে বোঝাবে, কিন্তু এটা পজেসিভ ফর্ম, পজেসিভ ফর্ম থাকলে পজেসিভ ফর্মে চেঞ্জ হবে, বুঝবে? তাহলে সে বলবে আমার মা অসুস্থ, তাহলে মাটা কার? তার মা। তাহলে হিজ মাদার হবে না হার মাদার হবে? যেহেতু মেয়ে মানুষ আছে তাই হবে হার মাদার।
দ্যাট হার মাদার। আচ্ছা, এবার টেন্স চেঞ্জ কিন্তু দেখে নাও একটু। উইল সে ফিউচার, আমি বারবার বলছি, কয়েকবার বললাম, লিখলাম যে ফিউচার টেন্স রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না। তাহলে ইজ ইল থেকে গেল, অ্যান্সার পেয়ে গেলাম। সি উইল সে দ্যাট হার মাদার ইজ ইল। তাহলে ফিউচার টেন্স থাকলে চেঞ্জ হবে না, প্রেজেন্ট টেন্স থাকলে চেঞ্জ হবে না, পাস্ট টেন্স থাকলে চেঞ্জ হয়। কিন্তু পাস্ট টেন্স থাকা সত্ত্বেও কখন চেঞ্জ হয় না, তবে একটু দেখে নিই আমরা। কার নাম লিখবো? নাম্বার ভুল হলো নাকি? তাওহিদা শেখ the sun rises in the east। আবারও বলছি, আরেকবার বলছি, এসএলপিটিএস টাকে সুন্দরভাবে মনে রাখবে। বিষয়টা কি, এটা যদি মনে রাখো এ তোমাকে এমন ভাবে বাঁচাবে যে তোমাকে ভুল করতে দেবে না, বারবার বাধা দিবে যে তুমি ভুল করছো, ভুল করিও না। তো এস ফর সেন্টেন্স, দেখে নেবো সেন্টেন্সটা কি রয়েছে এখানে। অ্যাসার্টিভ সেন্টেন্স কিভাবে বুঝবো? অ্যাসার্টিভ সেন্টেন্স নতুন করে পড়াবো নাকি? তারপরেও বলছি, সাধারণত যেটা আমরা শিখে আসছি যে সাবজেক্ট দিয়ে শুরু হয়, শেষে ফুল স্টপ থাকে, সাধারণ একটা ঘটনার বর্ণনা দেই, আর কিছু বলার নাই আপাতত। যখন যদি কারো অসুবিধা থাকে বলবে, আমি আলাদা করে বোঝাবো। নেক্সট লিঙ্কার কি হবে? তাহলে এখানে কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে দ্যাট হবে। প্রোনাউন আছে কি? নেই, একটাও প্রোনাউন নেই, তাহলে চেঞ্জ হবে না। টেন্স, টেন্স যে চেঞ্জ করব, এইবারে একটু খেয়াল রাখবো আমরা। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে উঠে। এই যে সূর্য পূর্ব দিকে উঠে, এটার কি টেন্স চেঞ্জ করা যাবে? চেঞ্জ করা যাবে, বাট চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? পুরো ঘটনাই ভুল হয়ে যাবে। সূর্য পূর্ব দিকে উঠে, এটা তো চিরন্তন সত্য। নাকি কোনোদিন পশ্চিম দিকে উঠে? কখনোই উঠবে না। তাহলে আগে যে ঘটনাটা ঘটেছে, এখন ঘটছে, পরেও ঘটবে, একই রকম প্রক্রিয়ায় প্রাকৃতিক নিয়ম অনুযায়ী চলতেই থাকছে, সেটাই তো চিরন্তন সত্য বলছি আমরা। তাহলে চিরন্তন সত্য যদি থাকে, তাহলে তোমার রিপোর্টিং ভার্ব যেই টেন্সেই থাক না কেন, রিপোর্টেড স্পিচের টেন্সের কোনো পরিবর্তন হবে না। তাহলে স্যার সেড আছে কেন চেঞ্জ করবেন না? এই জন্যই চেঞ্জ করবেন না যেহেতু দ্য ফ্যাক্ট ইজ ইউনিভার্সাল ট্রুথ। এটা কি ঘটনা রয়েছে? ইউনিভার্সাল ট্রুথ। তাহলে অ্যান্সার কি হবে? খুবই সহজ এগুলোর অ্যান্সার। তাওহিদা said that the sun rises in the east। আচ্ছা, অনেকে মানে কি বলবো, আধ পাগলা আছে, সেটা হলো কি যে চেঞ্জ তো হবে না, কিন্তু তখন এই যে লেখার সময় এখানে দা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়েছে, ক্যাপিটাল লেটার, এটা তো নতুন করে শুরু হয়েছে সেন্টেন্স রূপে, এটা আলাদা, এটা আলাদা, তো এখানে স্মল লেটার হবে, ক্যাপিটাল নয়। কারো অসুবিধা আছে এখন পর্যন্ত? তাহলে আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকবার নিয়মগুলো বলে নিচ্ছি, রিপিট করে নিচ্ছি। যে যখন রিপোর্টেড স্পিচের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকবে, এই অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে আমরা প্রথমে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখে কোথায় কি বসবে সেটা দেখে নিব। কমা, ইনভার্টেড কমা তুলে দিয়ে লিঙ্কার দ্যাট বসাতে হয়। সেড টু থাকলে টোল্ড করতে হয়, বাট এক কথায় ভার্বের সঙ্গে টু থাকলে সেটা পরিবর্তন করতে হয়। দেখলাম আমরা কিভাবে পরিবর্তন করতে হবে। সে টু থেকে হবে টেল, সেজ টু থেকে হবে টেলস, সেড টু থেকে হবে টোল্ড। তারপরে প্রোনাউন চেঞ্জ, রিপোর্টেড স্পিচের মধ্যে যদি ফার্স্ট পারসন থাকে তাহলে সাধারণত সাবজেক্টকে বোঝাবে, সেকেন্ড পারসন থাকলে অবজেক্টকে বোঝাবে, থার্ড পারসন থাকলে কাউকে বোঝাবে না। এবার প্রোনাউনটা চেঞ্জ কিভাবে করব? এই প্রোনাউন যদি সাবজেক্টিভ ফর্মে থাকে তাহলে সাবজেক্টিভ ফর্মে অনুযায়ী চেঞ্জ করতে হবে, অবজেক্টিভ ফর্মে থাকলে অবজেক্টিভ ফর্ম অনুযায়ী চেঞ্জ করতে হবে, পজেসিভ ফর্ম থাকলে পজেসিভ ফর্ম অনুযায়ী চেঞ্জ করতে হবে। তারপরে সিচুয়েশন চেঞ্জ বা ইভেন্ট চেঞ্জের কথা বললাম। কি কি নাও থাকলে দেন, দিস থাকলে দ্যাট, অ্যাগো থাকলে বিফোর, তারপরে টুডে থাকলে দ্যাট ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে,
হিয়ার, দেয়ার, হিদার, দিদার, এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদেরকে চেঞ্জ করতে হবে। টেন্স চেঞ্জের বিষয়টা অবশ্যই মনে রাখবে। আরেকবার রিমাইন্ড করাচ্ছি, টেন্স চেঞ্জটা রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের টেন্স পরিবর্তন হবে না, যদি পাস্ট টেন্সে থাকে তাহলে পরিবর্তন হবে। কিন্তু কখন হবে না, একেবারে ব্যতিক্রম, 100% ব্যতিক্রম হচ্ছে যখন চিরন্তন সত্য বা নিয়মিত অভ্যাস। আমি আচ্ছা, নিয়মিত অভ্যাসের জন্য কি কি শব্দগুলো প্রয়োগ করা হয়ে থাকে মোটামুটি? ডেইলি, এভরিডে, আচ্ছা লিখে দিলাম একটু এদিক ওদিক হলো, এভরিডে, রেগুলারলি, রেগুলারলি, এই সমস্ত শব্দগুলো কিন্তু প্রয়োগ করা হয়। আমি রোজ নদীতে স্নান করি, আমি রোজ স্কুলে যাই, আমি রোজ সকালে চা খাই, এই ধরনের যে কথাগুলো রয়েছে, বা সে প্রতিনিয়ত লেখাপড়া করে, মানে এই জাতীয় শব্দগুলো যখন থাকবে তখন বুঝে নিবা যে ওইটা কিন্তু কোনো নিয়মিত একটা ঘটনাকে, নিয়মিত ঘটে চলা ঘটনাকে বোঝাচ্ছে। অ্যাসার্টিভের উপরে আর কারো কোনো প্রশ্ন থাকলো কি? যদি থাকে বলো। আচ্ছা, আরেকটা জিনিস বলি যে স্যার ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি এসএলপিটিএস কাজে লাগবে? হ্যাঁ, সবগুলোর ক্ষেত্রেই কাজে লাগবে, 5টা সেন্টেন্সের ক্ষেত্রেই কাজে লাগবে।